হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, আর এখন দুপুরই 12:30 মতো বাজে। দাঁড়িয়ে রয়েছি কানাডার টরন্টো শহরের একটা স্টেশন মানে সাবওয়ের সামনেটাতে। কিন্তু সাবওয়েতে পৌঁছতেই দেখছি কিছু সমস্যার কারণে এখানে নাকি কিছুক্ষণের জন্য ট্রেন বন্ধ রাখা হয়েছে, এবং সেই জন্য সাবওয়ের পক্ষ থেকে এই স্টেশনটার থেকে শাটল বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর আমরা এখানে অলরেডি প্রায় 10-12 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাটল বাসের জন্য অপেক্ষা করছি। এবং শুধু আমরাই নই, আমাদের সাথে সাথে বেশ অনেক মানুষজনই এখানে দাঁড়িয়ে শাটল বাসের জন্য অপেক্ষা করছে। কিন্তু শাটল বাস আসার কোনো খোঁজ খবরই নেই। তবে আমাদের আজ কিন্তু বেশ একটু তাড়া আছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। এবং সেই জন্য হাজবেন্ড একটা উবার বুক করে ফেলেছে, এবং সেটা আর 3-4 মিনিটের মধ্যেই চলে আসবে। আর এছাড়াও আজ বাইরেটাতে প্রচন্ড ঠান্ডা, জানেন তো। বাইরে এইভাবে দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছে না, হাত পাগুলো যেন জমে পুরো ক্ষীর হয়ে যাচ্ছে। আজ বাইরের তাপমাত্রা হচ্ছে -3 ডিগ্রি, অর্থাৎ বুঝতেই পারছেন বাইরে কিন্তু আজ বেশ ভালোই ঠান্ডা। এই যে আমরা যে উবারটা বুক করেছিলাম সেটাতে উঠেও পড়েছি, আর এখন আমরা যাচ্ছি একটা ব্যাংকে। ব্যাংকটাতে দুপুর 1টার সময় আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। যদিও অলরেডি 1:45 মতো বেজে গেছে, তবে উবারে বেশিক্ষণ সময় লাগবে না, ওই 10 মিনিটের মধ্যেই ব্যাংকটাতে পৌঁছে যাব। আর আজ ব্যাংকে এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য যাওয়া হচ্ছে যে তার জন্য আমার হাজবেন্ড আজ কিন্তু আগে থেকে রীতিমতো কাজের জায়গা থেকে ছুটিও পর্যন্ত নিয়ে রেখেছিল। তাই আজ যেভাবেই হোক সময় মতো ব্যাংকটাতে পৌঁছতেই হবে। এই যে ব্যাংকে চলেও এসেছি, আর আমাদেরকে বললো 2 মিনিট মতো একটু অপেক্ষা করতে। তাই আমরা এখানে বসে একটু অপেক্ষা করছি। দাঁড়ান, ব্যাংকের কাজটা আগে ঠিকঠাকভাবে মিটে যাক, তারপর আপনাদেরকে বলছি সব কাজকর্ম বাদ দিয়ে আজ কেন আমাদেরকে এই ব্যাংকটাতে আসতে হয়েছে। এখন ঘড়িতে দুপুরই 2টো মতো বাজে। ব্যাংকের সব কাজকর্ম ঠিকঠাকভাবে মিটে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এখন আমরা একটা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আসলে ব্যাংকটার থেকে বেরিয়ে এখন আমরা বাড়ি না গিয়ে যাচ্ছি টরন্টো ডাউনটাউনের দিকে। না না, সেখানে আবার নতুন কোনো কাজের জন্য যাওয়া হচ্ছে না, যাওয়া হচ্ছে একটু ঘুরু ঘুরু করার জন্য। আসলে ব্যাংকটার থেকে বেরিয়ে আমার হাজবেন্ড হঠাৎ করে বলে উঠল, আজ যখন কাজ থেকে ছুটিই নেওয়া হয়েছে, তাহলে চলো একটু ডাউনটাউন থেকে ঘুরে আসা যাক। তবে বাইরে এখন যে পরিমাণ ঠান্ডা, তাতে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো তো সম্ভব নয়। তাই ডাউনটাউনের দিকে বেশ বড়সড় নাম করা একটা শপিং মল আছে, ওটার ভেতরে ঢুকেই একটু ঘোরাঘুরি করবো আর কি। আর এছাড়াও ওই মলটার ভেতরে নাকি বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে, এবং সেটাকে নিয়ে নাকি প্রত্যেকদিন সেখানে হচ্ছে ক্রিসমাস ট্রি ম্যাজিক্যাল লাইট শো এবং স্নো শো। তাই ভাবলাম আজ যখন হাতে একটু ফাঁকা সময় রয়েছেই, সেটাকে একটু ভালো কাজেই লাগানো যাক। শপিং মলে গিয়ে হ্রদ দেখা আর কলা বেচা দুটো কাজই একই সাথে করে আসা যাবে। মানে ওই ক্রিসমাস ট্রি লাইট শোটাও দেখা হয়ে যাবে, আর তার সাথে সাথে যদি একটু সুযোগ পাই তাহলে টুকটাক কিছু শপিংও করে নেওয়া যাবে। এই যে পৌঁছেও গেছি শপিং মলটাতে,
আর এই শপিং মলটার নাম হচ্ছে ইটন সেন্টার। আর আজ এই মলটাতে ঢুকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই নজরে পড়ছে বেশিরভাগ দোকানগুলোর সামনে বড় বড় অক্ষরে লেখা সেল শব্দটা। ব্যাস, আর কি চাই? এটাই তো দরকার। শপিং মলে ঘোরাঘুরি করতে এসে যদি ২-৫টা দোকানে দারুণ রকমের লোভনীয় অফারে নানান জিনিসপত্র পেয়ে যাই, এটাই তো আমাদের মহিলাদের কাছে স্বর্গ সুখ পাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এইদিকে আমি কিন্তু সেই সব লোভনীয় অফারগুলোর চক্করে পড়ে অলরেডি একটা শপের ভেতরে ঢুকেও পড়েছি। চলুন এখন এই দোকানটার জিনিসপত্রগুলো একটু ঘেটে খুঁটে দেখি, আর দেখি পছন্দসই কোনো জিনিসপত্র খুঁজে পাই কিনা। তবে আমার জানি না কেন মনে হচ্ছে এই দোকানটা এই শপিং মলটাতে নতুন খুলেছে, জানেন তো? কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই দোকানটা এই মলটার ভেতরে ছিল না। অবশ্য আমিও প্রায় অনেক দিন বাদেই আজ এই শপিং মলটাতে এলাম। লাস্ট সেই সামারের সময় ১ বা ২ দিন এসেছিলাম। মানে বলতে গেলে প্রায় ৫-৬ মাস পরে আজ এই মলটাতে এসেছি। হয়তো তার মাঝেই এই দোকানটা এখানে ওপেন হয়েছে। যাই হোক, চলুন আমি এখন এই দোকানটার জিনিসপত্রগুলো একটু দেখতে থাকি এবং অবশ্যই আমার সাথে আপনারাও দেখতে থাকুন। তবে কিছুক্ষণ আগে ব্যাংকে থাকাকালীন আপনাদের সবাইকে যে কথাটা বলবো বলে এখনো পর্যন্ত আর বলা হয়নি, সেই কথাটাও এখন আপনাদেরকে বলি চলুন। যে আমরা আজ নিজেদের কাজ থেকে ছুটি নিয়ে কেন আজ ব্যাংকে গেছিলাম। আর এই পাশে এই মাথার ক্লিপগুলো একবার দেখুন। প্রত্যেকটা ক্লিপের ডিজাইন ভীষণ সুন্দর কিন্তু, তাই না বলুন? দেখি এখান থেকে ২-৩টে ক্লিপ কিনে নিয়ে যাব। এমনিতেও ২টো ক্লিপ কিনলে তার সাথে আবার একটা ক্লিপ ফ্রিতে দিচ্ছে। মানে ওই বাই 2 গেট 1 ফ্রি ব্যাপার আর কি। তো একটু আগে আপনাদেরকে যে কথাটা বলছিলাম, আসলে কানাডাতে আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটটার মর্গেজ রিনিউয়ালের জন্য গত সপ্তাহে ওই ব্যাংকটাতে আজকের জন্য আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। আর এই পুরো ব্যাপারটার জন্য যেহেতু একটু সময় লাগে, আর আমাদেরও যেহেতু এই মর্গেজ রিনিউয়ালটা একটু তাড়াতাড়ি করাতে হতো, ডিলে করার জন্য হাতে সেরকম একটা সময় নেই, তাই বাধ্য হয়ে আজকে এই সপ্তাহের মাঝখানেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যাংকে দৌড়তে হয়েছিল। আমাদের ফ্ল্যাটের মর্গেজটা যেহেতু ৫ বছরের জন্য ফিক্সড ছিল, তাই গত ৫ বছর এই ঝামেলার মধ্যে দিয়ে আমাদের আর যেতে হয়নি। তবে কেউ যদি চায় সে কিন্তু ৭ বছরের জন্য, এমনকি ৯ বছরের জন্য ফিক্সড মর্গেজ করে নিতে পারেন। আবার কেউ যদি চান সে কিন্তু মাত্র ১ বছরের জন্য ফিক্সড মর্গেজ করাতে পারেন। এই ৩ বছর ৫ বছরের ফিক্সড মর্গেজের ক্ষেত্রে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, আপনি যে ইন্টারেস্ট রেটে ব্যাংক থেকে লোন নিয়েছেন, নেক্সট ৩ বছর বা ৫ বছরের মধ্যে যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার কোনো রকম কোনো এফেক্ট আপনার লোনের ওপরে গিয়ে পড়ে না। যেমন গত ৫ বছর আগে আমরা আমাদের ফ্ল্যাটটা কেনার সময় কিন্তু বেশ কিছুটা কম ইন্টারেস্ট রেটে ব্যাংক থেকে লোন পেয়ে গেছিলাম। কারণ তখন কানাডার ব্যাংকগুলোতে ইন্টারেস্ট রেট বেশ অনেকটাই কম চলছিল। কিন্তু কানাডাতে গত ২ বছরে ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট আগের তুলনায় কিন্তু বেশ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে তার কোনো রকম কোনো এফেক্ট কিন্তু আমাদের ফ্ল্যাটটার মর্গেজের উপরে গিয়ে পড়েছিল না। কারণ আমাদের তখন ফিক্সড মর্গেজ করা ছিল। আর এই দোকানটার এই পাশটাতে দেখেছেন আইলাইনার, আইশ্যাডো, ব্লাশ আর লিপস্টিক, এই সব কিছু কি সুন্দর সুন্দর বক্সের মধ্যে ভরে সব বিক্রি হচ্ছে। প্রত্যেকটা বক্সের ডিজাইনের মধ্যে কেমন যেন একটা রাজকীয় রাজকীয় ভাব রয়েছে, তাই না বলুন? আমার তো মেকআপের জিনিসপত্রগুলোর থেকে বেশি পছন্দ হয়ে যাচ্ছে মেকআপের নানান ডিজাইনের এই সমস্ত বক্সগুলো। তবে মেকআপগুলোর বক্সগুলো দেখতে যেমন রাজকীয়, দামের মধ্যেও কিন্তু সেরকমই রাজকীয় ব্যাপার রয়েছে, জানেন? $৩০ নিচে কোনো মেকআপই নেই। বেশিরভাগ মেকআপের বক্সগুলোতে প্রায় $৫০ কাছাকাছি দাম লেখা রয়েছে। তো একটু আগে যেটা বলছিলাম, এতদিন পর্যন্ত তো এখানে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া সত্ত্বেও তার কোনো রকম কোনো এফেক্ট আমাদের ফ্ল্যাটের মর্গেজের ওপরে গিয়ে পড়েছিল না। তবে আজ যখন মর্গেজ রিনিউয়াল করাতে ব্যাংকে গেলাম, এইবার কিন্তু আমাদের ফ্ল্যাটের মর্গেজটা আগের তুলনায় বেশ কিছুটাই বেড়ে গেছে। প্রায় ওই $৪০০ মতো বেড়ে গেছে। মানে আগে প্রতি মাসে আমরা যত টাকা মর্গেজ দিতাম তার থেকে এখন আরও ২৪,০০০ টাকার মতো বেশি পে করতে হবে।
তবে এইবারও আমরা কিন্তু নেক্সট 5 ইয়ার্সের জন্য ফিক্সড মর্গেজটাই ব্যাংক থেকে করিয়ে নিয়েছি, যাতে মাঝখানে যদি ব্যাংকের ইন্টারেস্ট রেটটা আবারও বেড়ে যায় তার এফেক্ট যেন আমাদের ফ্ল্যাটটার মর্গেজ উপরে গিয়ে না পড়ে, এবং সেই কারণে আমাদেরও যাতে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। আর দেখলেন, আমরা কিন্তু একটু আগেই সেই বিশাল বড় ক্রিসমাস ট্রিটার পাশ ধরেই এলিভেটর দিয়ে নিচে নামলাম। তবে ওই ক্রিসমাস ট্রি লাইট শোটা এখনো শুরু হয়নি, ওটা আর আধ ঘন্টা পরে শুরু হবে। যদিও সারাদিনে বেশ কয়েকবারই ওই শোটা হয়, দুপুর 12টা থেকে শুরু হয়ে রাত 8টার মধ্যে প্রতি ঘন্টায় একবার করে 5 মিনিটের জন্য ওই শোটা হয়। মানে ওই দুপুর 12টার সময় একবার হয়, তারপর 1টার সময় একবার হয়, তারপর আবার 2টোর সময় একবার হয়। আর এই করে করে সারাদিনে 8 বার ওই ক্রিসমাস ট্রি লাইট শোটা এখানে হয়ে থাকে। এখন ঘড়িতে ওই 4:30 মতো বাজে। 5টার সময় ওই শোটা আবার শুরু হবে। হাতে এখনো আধ ঘন্টা মতো সময় আছে দেখে আমরা এখন ঢুকে পড়েছি একটু বাথ অ্যান্ড বডি ওয়ার্ক শপটাতে। আর হ্যাঁ, আপনাদের মধ্যে দু একজন দর্শক বন্ধু আমাকে আমার দু একটা ব্লগে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা এখানে যে ফ্ল্যাটটাতে থাকি সেটা কি আমাদের নিজস্ব নাকি ভাড়াতে থাকি, এবং এখানে বাড়িঘর কেনার প্রসেসটা কিরকম কি সেই ব্যাপারেও যেন আমি একটা ভিডিও বানাই। তো ফ্ল্যাটটা আমাদের নিজস্ব নাকি ভাড়াতে থাকি, আশা করি তার উত্তরটা অলরেডি আপনারা আমার আজকের এই ভিডিওটাতে পেয়ে গেছেন। আর বাড়ি কেনার প্রসেস কিরকম কি তার উপরেও কিন্তু আমি আমার চ্যানেলে 1-2টো ভিডিও অলরেডি আগে বানিয়েছি। তো আপনাদের সবার সুবিধার জন্য আমি আমার ওই ব্লগগুলোর লিঙ্ক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে গিয়ে ক্লিক করলেই আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তবে হ্যাঁ, অনেকেই মনে করেন এবং অনেক ব্লগাররাই তাদের ভিডিওতে বলে থাকেন যে ক্যানাডাতে বাড়ি কেনা নাকি খুব সহজ। কিন্তু সত্যি কথা বলতে তো ক্যানাডাতে গত 2-3 বছর ধরে যেরকম অবস্থা চলছে, স্পেশালি টরন্টোতে, তাতে সেলিব্রিটিদের জন্যই এখন এখানে বাড়িঘর কেনা সহজ। তারাই একমাত্র যে বাড়িটার উপরে হাত রাখবে সেই বাড়িটাই তার নামে হয়ে যাবে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য এখন এখানে বাড়িঘর কেনা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। এইদিকে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে যা যা কেনাকাটা করার ছিল সবকিছু কেনা হয়ে গেছে। হাজবেন্ড জিনিসগুলো নিয়ে বিলিং কাউন্টারে চলে গেছে বিল করাতে। হয়েছে, বিল মিটিয়ে তো সবে শুরু হলো বিল। এখন শুধু পকেট থেকে টাকা বেরোবে আর বেরোবে, টাকা না ডলারে বেরোবে। সব সাসপেন্স, এখন কিছু খুলে লাভ নেই। চলো এখন শুধু পকেট খোলো, সাসপেন্স পরে খুলবো কেন কেনাকাটা। আর এই দেখুন, আজ এই দোকানটাতেও বেশ ভালো অফার চলছে। যে কোনো 3টে প্রোডাক্ট কিনলে তার সাথে বাকি যে কোনো 3টে প্রোডাক্ট ফ্রি। আসলে ব্যাপারটা কি জানেন তো, একে তো টরন্টোতে বাড়িঘরের দাম হু হু করে বেড়ে চলেছে। 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ডলারের নিচে কোনো ভালো বাড়িই নেই। তার উপরে ব্যাংকের ইন্টারেস্ট রেটও যত দিন যাচ্ছে ততই একটু একটু করে ঊর্ধ্বমুখী হচ্ছে। শুধু তাই নয়, এখানে এখন প্রত্যেকটা জিনিসপত্রের দামই যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। তার উপরে তো ব্যাংকে যখন লোন বা মর্গেজের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তার জন্য যে প্রসেসটা রয়েছে সেটা তো বিশাল বড় একটা প্রসেস। আপনার পুরো রেকর্ড বলতে পারেন ইগোজি কুষ্টি ঘেটে দেখবে যে আপনাকে তারা আদৌ লোন দেবে কিনা। তো এখন ব্যাংক থেকে লোন পাওয়াটাও কিন্তু বেশ একটু টাফ হয়ে গেছে। তাই সবকিছু মিলিয়ে ক্যানাডাতে, স্পেশালি ক্যানাডার টরন্টো শহরে বাড়ি কেনা কিন্তু এখন বেশ অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। অতটাও সহজ ব্যাপার নয়। তাও আপনারা যদি কেউ পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ জানতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাতে গিয়ে ক্লিক করলেই সবকিছু ডিটেলসে জেনে যেতে পারবেন। আর এইদিকে ক্রিসমাস ট্রি লাইট শোটা আর 1-2 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। তাই আমরা এখন ক্রিসমাস ট্রিটার সামনে পৌঁছানোর চেষ্টাতে জোর কদমে আমাদের পা দুটোকে চালাতে শুরু করে দিয়েছি। এই দেখুন, লাইট শোটা শুরু হয়ে গেছে। চলুন এখন তাড়াতাড়ি করে আর একটু সামনের দিকে যাই।
দেখেছেন এই ক্রিসমাস ট্রি লাইট শোটা শুরু হতেই শোটা দেখার জন্য চারপাশে কত মানুষের ভিড় জমা হয়ে গেছে। আর এই যে এত বড় ক্রিসমাস ট্রিটা দেখছেন, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল ট্রি নয় জানেন, এটা কিন্তু আসল। এবং এই ক্রিসমাস ট্রিটার উচ্চতা হচ্ছে 114 ফুট। আশা করি এটা শোনার পর আপনারা বুঝতেই পেরে গেছেন যে গাছটা লম্বায় কতটা বড়। আর জানেন এই ইটন সেন্টারের ভেতরে এই ক্রিসমাস ট্রি শোটা গত বছর থেকেই এখানে প্রথম শুরু হয়েছে, আগে কিন্তু হতো না। আর এই বছর এই শোটা শুরু হয়েছে 13ই নভেম্বর থেকে, আর এটা হবে 31শে ডিসেম্বর পর্যন্ত। আর ওই দেখুন ওপর থেকে একজন চারপাশে স্নো ছড়াচ্ছে। না না, ওগুলো কিন্তু আসল স্নো নয়, ওই সাবান জল দিয়ে ফেনা বানিয়ে ওইগুলোই ওপর দিয়ে একটা গানের সাহায্যে চারপাশে ছড়াচ্ছে, যাতে চারপাশে স্নোফল হচ্ছে এরকম কিছু একটা ফিল হয়। আর শপিং মলের ভেতরে ক্রিসমাস ট্রি থাকবে, সান্তা ক্লজ থাকবে না, সেটা কি হতে পারে? তাই এখন আমরা যাচ্ছি এই মলটার সেই দিকটাতে, যে দিকটাতে সিংহাসন পেতে সান্তা ক্লজ দাদু বসে রয়েছেন। চলুন এখান থেকে একটুখানি সোজা হেঁটে গেলে ওনাকে বসে থাকতে দেখা যাবে। আর এই দেখুন, এই শপিং মলটাতে আসলে ওনার সাথে কোন কোন সময় দেখা করা যাবে বা ওনার সাথে কখন ফটো তোলা যাবে, সেই সব কিছু এই বোর্ডটাতে লেখা রয়েছে। আর জানেন এই ডিসেম্বর মাসটা পড়লেই কিন্তু কানাডার মোটামুটি প্রত্যেকটা শপিং মলেই একটা করে সান্তা ক্লজ দাদু এসে চেয়ার নিয়ে বসে পড়েন। তবে এই সান্তা ক্লজ দাদুদের থেকে কিন্তু কোনো রকম কোনো গিফট খুব একটা পাওয়া যায় না। উল্টে এদের সাথে একটা ফটো তোলার জন্য আপনাকে কিছু ডলার খরচা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ফটো তুলতে হয়। দেখুন কাণ্ড, আপনাদেরকে যেটা এইমাত্র বললাম সেটাই একটু দূরে হচ্ছে। ওই দেখুন একটু দূরে একটা ফ্যামিলি সান্তা ক্লজ দাদুর সাথে চিপকে বসে ফটো তুলছে। আর হ্যাঁ, ক্রিসমাস এসে গেছে মানেই তো গুটি গুটি পায়ে আমাদের সামনে এগিয়ে আসছে একটা নতুন বছরও। আর কিছুদিনের মধ্যেই 2025 আমাদের প্রত্যেকের বাড়ির দরজার সামনে এসে ঠক ঠক করে কড়া নাড়বে। তো সেই জন্য আপনাদের সবাইকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে জানাচ্ছি উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস, এবং আপনাদের সকলের জন্য রইল নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। নতুন বছরের প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালোভাবে কাটে, সেই কামনাই করি। তবে সত্যি কথা বলতে তো একটা নতুন বছর পড়লে ক্যালেন্ডারে বছরের সংখ্যাটাই শুধু বদলায়, জীবনটা আদৌ কতটা বদলায় সেই উত্তরটা বোধহয় সত্যিই আমরা কেউ ঠিকঠাকভাবে জানি না। কারণ জীবন তার আপন গতিতে সেই পুরনো চড়াই উতরাই পথটা ধরেই এগোতে থাকে, সে বোঝে না কোনো নতুন বছরের সংখ্যা বা সংজ্ঞা। তবুও একটা নতুন বছর আসলেই আমরা সেই বছরটাকে দুহাত খুলে অনেক আশা স্বপ্নের সাথে স্বাগত জানাই। কিন্তু বছরের শেষে হিসাব করতে বসলে বুঝতে পারি যে হয়তো এখনো বেশ কিছু স্বপ্ন আর আশা অসম্পূর্ণ বা অধরাই রয়ে গেছে। আসলে এটাই বাস্তব যে প্রত্যেকটা বছরের শুরুটা আমাদের স্বপ্ন দেখায়, আর বছরের শেষটা চোখে আঙুল দিয়ে আমাদেরকে বাস্তবটা দেখিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও বারংবার আমরা স্বপ্ন দেখি, বছরের নতুন ডায়েরিটা হাতে পেয়েই আমরা সেটাতে আমাদের জীবনের নতুন গল্প লিখি।
হয়তো এইভাবেই আমাদের বেঁচে থাকা। সব কিছু জানার পরেও স্বপ্ন দেখা, স্বপ্ন বোনা আর সেই স্বপ্নগুলোকে নতুন বছর পড়ার সাথে সাথে বাঁচিয়ে রাখার অপরিসীম ক্রমাগত চেষ্টা। আর এইদিকে ঘড়িতে এখন রাত প্রায় ওই 8:45 মতো বাজে। মাঝখানে আরো 2-1টা দোকানে একটু ঘোরাঘুরি করে আমরা এখন চলে এসেছি এই শপিং মলের ফুড কোর্টটাতে। আজকের ডিনারটা এখান থেকেই সেরে বাড়ি চলে যাব। তো যাই হোক, চলুন এখন আমরা আমাদের খাওয়া দাওয়াটা সারি। আর আমার আজকের এই ভিডিওটাকেও তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজ এই শপিং মলটাতে ঘুরতে এসে কি কি কেনাকাটা করেছি সেই সবকিছু আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে শেয়ার করব। আর হ্যাঁ, আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.